চার আনার আয় ১২ আনার খাই, থাকলে জীবনে দুঃখের শেষ নাই। এই ৪ আনার আয় আর ১২ আনার খাই থাকলে জীবনে দুঃখের শেষ নাই। এটা একটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা করব। তো আজকেই দেখলাম সকালের দিকে একটা ইস্টবেঙ্গলের ফ্যান, সে এই মুহূর্তে বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করছে। সে দেখলাম আমার যে টুইটার অ্যাকাউন্ট একটা আছে না, যে টুইটার একটা চ্যাট ফোরাম, সেইটাকে ট্যাগ করে সে একটা টুইট করেছে এবং সেই টুইটে সে ক্ষোভ প্রকাশ করেছে যে ইস্টবেঙ্গলের যে রিজার্ভ টিম আছে সেখানে একাধিক কেরালা থেকে হাবিজাবি সব প্লেয়ারকে ডাম্প করা হচ্ছে, মানে ওই কে গার্বেজ, যেটা আমি আগে বলেছি আমার একাধিক অডিওতে, কে গার্বেজ ডাম্প করা হচ্ছে। তো এই বিষয় নিয়ে কিন্তু অনেক ইস্টবেঙ্গল ফ্যানের মনে ক্ষোভ আছে একটা, এবং তারা কিন্তু অনেকেই আমার ওই চ্যাট ফোরামে ক্ষোভটা প্রকাশ করেছে। তো এইটা নিয়ে একটুখানি আলোচনা করব যে এই কাজটা যখন এই কে গার্বেজ ডাম্প করা হচ্ছে, শুধু ডাম্পিং করা হচ্ছে তা নয়, তার সাথে সাথে আপনারা দেখবেন কিছু ইস্টবেঙ্গলের ফ্যান বা ফ্যান গ্রুপ বা ইস্টবেঙ্গল সংক্রান্ত চ্যানেল, ইউটিউব চ্যানেল, তারা দেখবেন এই প্লেয়ারগুলোকে নিয়ে খুব হাওয়া দেয়, মানে খুব এদেরকে মানে বড় বড় কথাবার্তা বলে, স্ট্যাটিস্টিক্স দিয়ে এদেরকে মানে রাঙিয়ে আপনার সামনে পরিবেশন করা হয়। তো একটু বোঝার চেষ্টা করবো যে এরা এই জিনিসটা কেন করে। কারণ আমি আমার আগের কয়েকটা অডিওতে বলেছি যে যারা ধরুন এই ইস্টবেঙ্গল সংক্রান্ত স্পেসিফিক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে, সে আপনার ইউটিউবে হোক বা আপনার এই টুইটারে, তাদের মধ্যে মূলত দুটো প্রকার আছে বা দুটো শ্রেণী আছে। এক শ্রেণী হলো যাদের সোর্স হচ্ছে যা ইস্টবেঙ্গল ক্লাব কর্তা বা ইমামি ফুটবলের যে ডিভিশনের লোকজন, তারা হচ্ছে তাদের সোর্স। আরেক পক্ষ হলো যাদের সোর্স হচ্ছে এজেন্ট, তাহলে এজেন্ট মারফত বিভিন্ন খবর টবর পায়। তো যারা এজেন্ট মারফত খবরগুলো পায়, তারাই যে খবরগুলো পরিবেশন করে আপনার কাছে, কেন করে এটা একটু বোঝার একটু দরকার আছে। যদি বুঝতে পারেন তাহলে আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। দেখুন, একটা ছেলে বা একটা চ্যানেল যখন দিনের পর দিন এজেন্টের হয়ে কাজকর্ম করে, মানে একাধিক কাজকর্ম করে, তখন এটা অবশ্যই অনুমান করা যায় যে তার সাথে, সেই এজেন্টের সাথে সেই ব্যক্তি বা সেই এন্টিটির একটা ব্যবসায়িক একটা লেনদেন আছে। এটা খুব সহজেই অনুমেয়। তো তখন এই জিনিসটা হয়, মানে এই কম্প্রোমাইজিং অ্যাক্টটা হয়। মানে একটা ধরুন একটা বাজে প্লেয়ার, তাকে ইস্টবেঙ্গলে ঢোকানো হলো, তো তার সাথে তাকে তো ইনিশিয়ালি তো একটু প্রচার দিতে হবে, একটু পোস্টার করতে হবে, এই স্ট্যাটিস্টিক্স দিতে হবে, যাতে পাবলিক শুরুতে না গালাগাল দেয়, পরে যা হবে দেখা যাবে, কিন্তু শুরুতে যাতে পিঠটা বাঁচানো যায়। তো সেই জন্যই এরা এটা করে, মানে কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট, তো এটা এক প্রকার তাই, মানে অভাবের জন্য মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, তখন মানুষ এই ধরনের কাজকর্মগুলো করে। এখন যারা এজেন্টের কাজকর্মগুলো করে, তারা আবার বলছে যে ইস্টবেঙ্গল তো আগে পঞ্চপাণ্ডবকে এনেছিল, তারা কেউ বাঙালি ছিল না, তারা দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে এসেছিল। তো সেইটা নিয়ে আমি কিন্তু আমার আগের একটা অডিওতে বলেছি যে সেই পঞ্চপাণ্ডব কিন্তু ভারতের ৫খানা শ্রেষ্ঠ প্লেয়ার ছিল, ন্যাশনাল টিমের ৫টা প্লেয়ার ছিল, ঠিক আছে? এমন নয় যে ৫খানা মানে হরিলুটের কলা নিয়ে এসছে বা বাতাসা নিয়ে এসছে। ইস্টবেঙ্গল কিন্তু সিনিয়র টিমে, আমি তো বলেছি, ইস্টবেঙ্গলের যদি মুরদ থাকে, যদি বুকে দম থাকে, তাহলে ইস্টবেঙ্গল কেরালা বলুন, চেন্নাই বলুন, বা বেঙ্গালুরু বা মুম্বাই, এদের ৫খানা শ্রেষ্ঠ প্লেয়ার ধরে আনুক, সে অবাঙালি, সে যেই জাতিরই হোক, কিচ্ছু এসে যায় না। কিন্তু আপনি জুনিয়র টিমে এদেরকে ঢোকাচ্ছেন কেন? এখন আবার তারা আবার দেখলাম অনেকে বলছে যে ইস্টবেঙ্গলে যে জুনিয়র টিম আছে সেখান থেকেই তো সিনিয়র টিমে যাবে, কেন আমি দেশের শ্রেষ্ঠ সব প্লেয়ারদেরকে নেব না? যদি ফুটবলে ডেভেলপ করতেই হয় তাহলে সেটা সরকার করুক, রাজ্য সরকার করুক। দেখুন, রাজ্য সরকার পক্ষে কি সম্ভব একটা আইএসএল টিম নামানো? রাজ্য সরকার তো যা করণীয় করেছে। আজকে যদি রাজ্য সরকার সাহায্যের হাত না বাড়াতো, ইস্টবেঙ্গল তো আইএসএল খেলতে পারতো না। ইস্টবেঙ্গলে যে পরপর দুটো ইনভেস্টর এসছে, সেটা তো রাজ্য সরকারের সাহায্যেই এসছে ইস্টবেঙ্গলে। পাশের ক্লাব রাজ্য সরকারের সাহায্য নেয়নি, তাই পাশের ক্লাবটা বিক্রি হয়ে গেছে। ইস্টবেঙ্গল তো রাজ্য সরকারের সাহায্যেই সব ইনভেস্টর পেয়েছে। তাই রাজ্য সরকারের কাজ হচ্ছে বাংলারকে দেখা, বাংলার ফুটবলও তার মধ্যে অন্তর্গত। তো বাংলার ফুটবলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের অবদানটা তাহলে কী হবে? আপনি যদি ডেভেলপমেন্ট টিমেই যদি
প্রতিভাবান বাঙালিদের সুযোগ না দেন, তাহলে তো তারা কোনো দিনই আইএসএল স্কোয়াডে ঢুকতে পারবে না। আর আইএসএল স্কোয়াডে ঢুকতে না পারলে তারা তো কোনো দিন ন্যাশনাল টিমে ঢুকতে পারবে না। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম আপনার যুক্তি ঠিক যুক্তি, মানে ইস্টবেঙ্গলের শুধু কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে টাকা নেওয়া এবং পশ্চিমবঙ্গকে কোনো পরিষেবা না দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য হওয়া উচিত, ধরলাম যেটা আপনি বলছেন। তো সেই যুক্তিতেও ইস্টবেঙ্গল তো অন্য টিমের বা অন্যান্য একাডেমির শ্রেষ্ঠ প্লেয়ারদের আনছে না। ইস্টবেঙ্গল বিভিন্ন একাডেমির রিজেক্টেড প্লেয়ারদের আনছে যারা ফার্স্ট টিমে খেলে না। এরকম একাধিক প্লেয়ার অলরেডি চলে এসছে এবং তাদের নিয়ে আমি দেখেছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে এ তো বেঞ্চ প্লেয়ার, এ তো আরএফডিএলে ফার্স্ট টিমে নিয়মিত খেলেই নি। এই ধরনের প্লেয়ারদের তাহলে আপনি কেন আনছেন? যদি আপনার যুক্তি ঠিক হয়, আপনার যুক্তিটাতে তো তো আপনি ফেল করছেন। তো এটাই বলার যে মানুষের বিভিন্ন কারণে অভাবে স্বভাবটা নষ্ট হয়ে যায়। তো এইটা শুনে আবার মানে যেসব ইউটিউব চ্যানেল যারা ধরুন এই কয়েকদিন আগে আপুইয়া কেসে একটু কেস খেয়েছিল আপুইয়া ঘটনায় এবং তাদেরকে উত্তম মধ্যম তুলোধনা করেছিল সেসব এজেন্ট পাওয়ার্ড টুইটার হ্যান্ডেল বা এজেন্ট পাওয়ার্ড ইউটিউব চ্যানেল যারা তাদের তুলোধনা করেছিল, তারা হয়তো যদি বাই চান্স শোনে তো সে হয়তো খুব উৎসাহী হয়ে যাবে, বাহ আমারও কেউ খুব প্রতিবাদ করেছে বা কেউ একটু বদলা নিয়েছে। না, ব্যাপারটা তাও নয়। তাদের একটা ব্যাপার নিয়ে এই কন্টেন্টটা শেষ করব বক্তব্যটা, যে এই ধরনের ইউটিউব চ্যানেল যারা ধরুন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলই সে ইস্টবেঙ্গল সংক্রান্ত হোক বা নন ইস্টবেঙ্গল চ্যানেল, নন স্পোর্টস চ্যানেল, তারা দেখবেন দুটো লাইন কথা বলে আর চারবার বলে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বারবার বলতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তারপর বলে আপনি লাইক সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হব, আরও মোটিভেশন পাবো, এসব অনেক কিছু বলতে থাকে। তাই এরা কেন বলে আশা করি আপনারা অনেকেই জানেন। তো যারা জানে না তাদের জন্যই বলছি, এদের কিন্তু একটাই লক্ষ্য, চ্যানেলটা যত পপুলার হবে, যত তার রিচ বাড়বে, মানে ভিউ বাড়বে, যত তাতে লাইক সাবস্ক্রাইব বাড়বে, তত যে ইউটিউব থেকে যে রেভিনিউ জেনারেট হয় সেইটা বেশি হবে এবং বাইরে থেকে যে স্পন্সরগুলো পায় এরা বা অ্যাড ট্যাড পায়, অনেক চ্যানেল পায় না, মানে সেইটা প্রবাবিলিটিটা বেড়ে যায়। তো এদেরও আসল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে মানে আয়টা বাড়ানো। হয়তো এই মুহূর্তে আয় করছে না, কিন্তু যদি না লাইক সাবস্ক্রাইব এগুলো বাড়ে তাহলে কোনো দিনই এরা আয় করতে পারবে না। সেই জন্য এরা বারবার বলতে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন বা আরও শেয়ার করুন। ওইসব মোটিভেশন সাপোর্ট ওগুলো হচ্ছে মানে রেখে ঠেকে মানে একটু আড়াল করা। মূল উদ্দেশ্য হচ্ছে চ্যানেলটা যাতে একদিন মনিটাইজ হয় এবং সেখান থেকে যাতে রেভিনিউ জেনারেট হয়, সেটা হলো আসল কথা। যাকে কিন্তু এরা অতটা ক্ষতিকারক নয়, কেননা এরা বড়জোর কী করছে, ধরুন যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেখানে আমি তো বলেছি না সেখানে একাধিক ধাপ আছে। তো এরা হয়তো ধরুন একটা রিক্রুটমেন্ট প্রসেসে 6টা স্টেপ আছে, তো ধরুন 4টে স্টেপ হয়ে গেছে, তো তখনই এরা হয়তো ক্লাব বা ইমামি তরফ থেকে একটা খবর পেলো, ওটা লিক করে দিল। এবার ওই প্রসেসটা কিন্তু 5th স্টেপে গিয়ে বা 6th স্টেপে গিয়েও কেচিয়ে যেতে পারে। তো সে একটা রিস্ক থাকেই সমস্ত ক্ষেত্রে। তো আপুয়ের ক্ষেত্রে এরকম একটা কেস খেয়েছে। তো ওই জন্য যারা ব্যাপারটা বোঝে তারা হয়তো রাগ করেনি, আমি নিজেও রাগ করিনি, কারণ আমি ব্যাপারটা বুঝেছি যে লাস্ট স্টেপে গিয়ে বা সেকেন্ড লাস্ট স্টেপে গিয়ে মালটা কেচিয়ে গেছে। তো এরা কিন্তু এতটুকুই করে, এতটুকুই আমরা ক্ষতি করতে পারি। হয়তো মনে একটু আশা জেগেছিল আপুয়া জয়েন করবে, করলো না, যাকগে। কিন্তু এরা কিন্তু ওই কাজটা করছে না যে একটা খারাপ প্লেয়ারকে প্রমোট করে দিচ্ছে। মানে অন্তত আমি এখনও পর্যন্ত দেখিনি এদেরকে সেইটা করতে। কিছু কিছু ইউটিউব চ্যানেল তো করেই, কিছু কিছু ইউটিউব চ্যানেল সেটাও করে, মানে কোনো একটা প্লেয়ার তো 4 পাক দৌড়াচ্ছে ট্রায়ালে, বলে দিল এ হচ্ছে বাইচুং, আগামী দিনের বাইচুং। তো যারা এই কাজগুলো করছে, মানে আপনার সাথে তঞ্চকতা করছে, আপনাকে ছেঁড়া গামছা গছিয়ে দিচ্ছে, তাদের সাথে ওই যারা হকার আছে না, ফুটপাতে হকার বা যে দোকান আছে সে তাও ভালো হকার, যে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গামছা বিক্রি করছে, গামছাটা আপনি নিয়ে এলেন বাড়িতে, দেখলেন লাল জল বেরোচ্ছে, তারপর যখন শুকোলো দেখলেন হাফ সাইজ হয়ে গেছে, এটা তাদের থেকেও খারাপ। তো এটাই বলার ছিল, আর কিছুই না, যে মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়,
তো যারা এজেন্টের কাজকর্ম করে তাদের কাছে ওই ধরে নিন এটা একটা 100 দিনের কাজ, মানে যারা আনস্কিল্ড তাদের জন্য একটা সরকার থেকে তো একটা আছে, একটা 100 দিনের একটা কাজের স্কিম, বছর অন্তত 100টা দিনের কাজ দেবে আনস্কিল্ড লেবার। তো এরা ধরুন এই সামার উইন্ডোটা 2.5 মাসের মতন তার আগে পরে মিলে মোটামুটি 100 দিনে এদের একটা কাজ পেয়ে যায়, তো ওইটা দিয়ে এদের চালাতে হয়। আর এদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন তো দেখবেন অনেকেই হয়তো জাস্ট পাস আউট করেছে, অনেকে হয়তো স্টুডেন্ট পড়াশোনা করছে, কেউ কেউ হয়তো চাকরি করছে, খুব একটা ভালো মাইনে পাচ্ছে না, তো সংসার চালাতে হয়। আবার অনেকে হয়তো আইটিতে রয়েছে, চাকরি করছে ঠিকঠাক, মাইনেও পাচ্ছে, খুব একটা খারাপ নয়, কিন্তু দেখবেন হয়তো তার গার্লফ্রেন্ডের প্রচুর চাহিদা, তার নিজেরই হয়তো একাধিক চাহিদা জীবনে। আপনার আয় যতই হোক, আপনার যদি চাহিদা তার থেকেও বেশি হয় আপনার আয়ের থেকে, আপনার ব্যয় যদি বেশি হয়, তাহলে তো আপনাকে তো একটা কম্প্রোমাইজ করতেই হয় জীবনে, মানে নোংরা পথে আপনাকে নামতে হয়। তো এরাও সেটাই করছে। এটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন।